আসসালামু আলাইকুম। এখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্সের ডিফিনেশন নিয়ে কথা বলবো। ডিফিনেশন নিয়ে কথা বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স which expresses request, command, order, advice and suggestions. Is called imperative sentence. তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন জানলাম। ইম্পারেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস রিকোয়েস্ট। প্রথম কথা হচ্ছে আমরা যখন কোনো কিছুর অনুরোধ প্রকাশ করতে যাব, সেই অনুরোধটা তো আমরা কোন সেন্টেন্সে প্রকাশ করব? ইম্পারেটিভ সেন্টেন্সে প্রকাশ করব। কাউকে কোনো কিছু নির্দেশ করব, সেটাও কি করব? ইম্পারেটিভ সেন্টেন্সে করব। তারপর অর্ডার করতে যাব, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। উপদেশ দিতে যাব, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এবং সাজেশন করতে যাব, মানে কাউকে প্রস্তাব দিতে যাব কোনো কিছুর, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, সাজেশন এক্সেট্রা। এইগুলো যখন আমরা কি করতে যাব, সেইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ডিফিনেশনটা কিন্তু শিখে গেলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস অ্যান্ড সাজেশন ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, আমরা যদি এটাকে আবার বাংলায় করতে যাই, এর ডিফিনেশনটা, ওকে, আমি বাংলাটা লিখছি যে বাংলাতে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ এবং প্রস্তাবনা প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ওকে, তো ইংলিশে শিখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার অ্যান্ড সাজেস্ট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। বাট বাংলায় এসে আমরা দেখছি যে বাক্য দ্বারা কি করবে? আদেশ, উপদেশ, নির্দেশ এবং প্রস্তাবনা প্রকাশ করে তাকে আমরা কি করব? ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, সো আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন হচ্ছে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ তার মানে হচ্ছে কি? দাঁড়াও, দাঁড়াও। তো এই যে এটা হচ্ছে কি করলাম, আমি নির্দেশ দিলাম বা আদেশ করলাম, দাঁড়াও, স্ট্যান্ড আপ। আবার বললাম সিট ডাউন, বসো। তাহলে এটা কি করলাম? এটাও কি করলাম? আমি কমান্ড করলাম। তারপর বললাম যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ওকে, তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এছাড়াও আরও ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটা হচ্ছে প্রস্তাবনা প্রকাশ করবে। প্রস্তাবনা কোনটা প্রকাশ করবে? যেমন আমি বললাম লেটস
প্লে ফুটবল, এটাও কিন্তু ইম্পেরেটিভ সেন্টেন্স। এটা দ্বারা কি হচ্ছে, প্রস্তাবনা বোঝাচ্ছে যে লেটস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। আবার বলছে যে লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কি করো, কাজটি করতে দাও। এগুলোও হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। সো আমরা এখন চলে যাব এর স্ট্রাকচারে। যে দেখো এক একটা ইম্পেরেটিভ সেন্টেন্স এক এক রকম দেখছি, যে এখানে লেট দিয়েও ইম্পেরেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, আবার এখানে কি ভার্ব দিয়েও ইম্পেরেটিভ সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে আমরা যদি এখন এর স্ট্রাকচারটা জেনে যাই যে আসলে ইম্পেরেটিভ সেন্টেন্স কেমনভাবে গঠিত হবে, তাহলে যদি এই জিনিসটা জেনে যেতে পারি তাহলে আমরাও কি করতে পারবো, ইম্পেরেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবো, ইম্পেরেটিভ সেন্টেন্স লিখতে পারবো। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে এর স্ট্রাকচার। এখানে আমি স্ট্রাকচারটা একটু লিখে নেই, যেহেতু স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট অফ অল we can say that imperative sentence is formed into two ways. First one is with verb. imperative sentence দুই ভাবে গঠিত হয়, একটা হচ্ছে ভার্ব দিয়ে আর একটা হচ্ছে লেট দিয়ে। সো আমরা কয়েকটা জিনিস এখানে লিখে রাখবো, দুই ভাগে ভাগ করব। সেটা হচ্ছে দুইটা বক্স বানাই আমি। একটা বক্স হচ্ছে এখানে শুধুমাত্র সাজেস্ট লিখে রাখলাম, আমি সাজেশনস লিখে রাখলাম। আর একটা বক্সে আমি লিখলাম অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার। আমি যদি কখনো এই যে এই দুইটার জন্য আমরা কি করব, দুইটা স্ট্রাকচার লিখতে যাব। যে অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার এইগুলো যখন প্রকাশ করব তখন কি করব, আমরা এক প্যাটার্নে লিখব। আর যখন সাজেশন বা সাজেস্ট প্রকাশ করতে যাব, কোনো কিছুর প্রস্তাব দিতে যাব, তখন আর একটা প্যাটার্নে লিখব। সো এই যে যদি অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার এইগুলা যখন প্রকাশ করব তখন অবশ্যই আমরা কি করব, ভার্ব দিয়ে প্রকাশ করব। তাহলে এর প্রথম স্ট্রাকচারটা আমি লিখতে পারি ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, ভার্ব প্লাস এক্সটেনশন। সাপোজ আমি কি করলাম, আমি অ্যাডভাইস বা কমান্ড প্রকাশ করতে যাচ্ছি, কোনো কিছুর আদেশ দিব। সেই আদেশটা দেওয়ার ক্ষেত্রে আমি কি করব, যেমন বললাম যে বসো, সিট ডাউন, সিট ডাউন। তাহলে এটা হচ্ছে ভার্ব এবং এটা আমরা এক্সটেনশন ধরে নিতে পারি। ওকে, সিট ডাউন, বসো। তারপর কি বললাম, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। এই যে সিট ডাউন, স্ট্যান্ড আপ, এটা কি, এটা হচ্ছে ভার্ব, এটা এক্সটেনশন। এগুলা হচ্ছে সব ইম্পেরেটিভ সেন্টেন্স। আমি যখন রিকোয়েস্ট প্রকাশ করতে যাব তাহলে কি, তখন বলবো এরকম যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার। তাহলে কি করলাম, এখানে আমি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তো এখানে আমি কি করলাম, অনুরোধ করলাম। তারপর আমি যদি বলি যে ডোন্ট রান, ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না, এটাকে কি করলাম, আমি নির্দেশ করলাম, অর্ডার বা কোনো কিছু নির্দেশ দিচ্ছি যে না এটা করা যাবে না। সো এই দিক থেকে আমরা তাহলে কি পেলাম, যে যখন ভার্ব দিয়ে শুরু হবে তখন এইগুলা বাক্য হচ্ছে হা বোধক বাক্য। যে সিট ডাউন, স্ট্যান্ড আপ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ডোন্ট রান ইন দ্য সান। তাহলে এই যে এখানে এটা হচ্ছে নেগেটিভ বাক্য। তাহলে এখান থেকে একটা জিনিস আমি শিখতে পারছি যে যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে অবশ্যই ভার্ব দ্বারা শুরু হবে।
ভার্ব দ্বারা শুরু হলো, যে সিট ডাউন, স্ট্যান্ড আপ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আর অনুরোধ, যে বাক্যটাতে অনুরোধ বোঝাবে সেই বাক্যটাতে আমরা কি করব, প্লিজ, একটা প্লিজ যুক্ত করে দেব, প্লিজ, দয়া করে। ওকে। আর বাক্যগুলো যখন কি হবে, নেগেটিভ হবে, এই নেগেটিভ বাক্যগুলোকে আমরা কি করব, তার আগে ডোন্ট লাগিয়ে দিব। যেমন ডোন্ট ডু দিস, এটা করো না। তারপরে বললাম যে এখানে বলেছি ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়িও না। তারপর বললাম নেভার ডু ইট, এটা কখনো করো না। তো এই যে বাক্যগুলা, এই বাক্যগুলাতে যেটা নাই সেটা হচ্ছে সাবজেক্ট নেই। তাহলে আমি বলতে পারি যে এই বাক্যগুলোর স্যার সাবজেক্ট কোথায় গেল? তাহলে এই বাক্যগুলোর সাবজেক্ট হচ্ছে, প্রত্যেকটার সাবজেক্ট হচ্ছে ইউ। এই বাক্যগুলো আমরা তখনই ব্যবহার করব যখন সেকেন্ড পারসন আমাদের কি করবে, সামনে থাকবে। আর এই যে অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার, এগুলো সবগুলোই আমরা সেকেন্ড পারসনকে করব। যে স্ট্যান্ড আপ, সিট ডাউন, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য সাম, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে সেকেন্ড পারসন আমাদের সামনে থাকবে, এই জন্য আমরা কি করব না, সাবজেক্ট প্রত্যেকবার বলবো না, ইউ ডু দ্য সাম, ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ নেভার ডু দিস, ইউ ডোন্ট রান ইন দ্য সান। কারণ আমি জানছি আমি কমান্ডটা করছি, রিকোয়েস্টটা করছি, যেটাই করি না কেন, এটা কাকে করছি, এটা আমি সেকেন্ড পারসনকে করছি। এই জন্য আমাদের কি করতে হয়, যে যখন এই অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার, এগুলা কি করতে হয় না, যে সাবজেক্ট উল্লেখ করতে হয় না। এই প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ইউটা কি থেকে যায়, উজ্জ থেকে যায়। ওকে। সো তাহলে আমরা যখন অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার শুরু করব, তখন অবশ্যই আমরা কি করব, ভার্ব দিয়ে শুরু করব। এখন তাহলে এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে, যদি আমরা কোনো প্রস্তাবনা বোঝাই, তো প্রস্তাবনা যখন আমরা বোঝাবো তখন অবশ্যই বাক্যটা লেট দিয়ে শুরু হবে। যেমন আমি বললাম এর স্ট্রাকচারটা কেমন হবে, লেট প্লাস সাবজেক্ট, বেস ফর্ম অফ ভার্ব, প্লাস এক্সটেনশন। সো তাহলে মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো কিছুর প্রস্তাব দিব, যে চলো আমরা ফুটবল খেলি, চলো আমরা ক্রিকেট খেলি, চলো আমরা ঘুমাতে যাই, চলো আমরা স্কুলে যাই, তারপর আমাকে অঙ্কটা করতে দাও, আমাকে বিরক্ত করো না, ঠিক আছে। এই যে এরকম যখন প্রস্তাবনা যখন আমরা দিব, তখন অবশ্যই এর স্ট্রাকচারটা হবে লেট, সাবজেক্ট, বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে আরও কিছু, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে, ফার্স্ট এক্সাম্পল লেট আস। এই লেটস মিন্স লেট আস, এরকম লেট আস। এই লেট আসকে শর্ট ফর্মে লেটস বলা হয়। লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। আমরা বন্ধু বান্ধবকেই প্রস্তাব দিচ্ছি যে চলো আমরা ফুটবল খেলি, লেট আস প্লে ফুটবল। তারপরে আবার কি দিলাম, তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই লেট, এখানে আমরা লেট পেয়েছি, এবং এই যে আস, এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে লেটের পরে সব সময় সাবজেক্ট যদি প্রোনাউন হয়, তাহলে সেই প্রোনাউনের কোন ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি যে আমাকে কাজটি করতে দাও, তাহলে কি হবে, লেট মি। এই যে লেট মি, এটা হচ্ছে মিটা হচ্ছে আমাকে করতে দাও, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, বাট এখানে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসেছে, যে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কি করতে দাও। তাহলে এই যে লেট পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম এবং এক্সটেনশন পেলাম। যে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও, এটা কি বুঝিয়েছে, একটা প্রস্তাব বুঝিয়েছে। তাহলে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে লেটের পরে যদি প্রোনাউন থাকে, সেই প্রোনাউনটাও অবশ্যই কি হবে, অবজেক্টিভ ফর্মে হবে। আর যদি নাউন থাকে, তাহলে নাউনের অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম সব ফর্ম এক হয়। এই জন্য যেমন রহিমকে ঘুমাতে দাও, এখানে কি হবে, তাহলে লেট রহিম, বা রহিমকে অঙ্কটি করতে দাও। আমি বললাম যে লেট রহিম ডু দ্য সাম, রহিমকে
অঙ্কটি করতে দাও। তাহলে এখানে লেট, এটা রহিম সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে এক্সটেনশন। যেমনভাবে লেটের পরে যেমন অবজেক্টটা হবে হচ্ছে কি, সাবজেক্টটা হবে হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে লেটের পরে আমি যেখানে লিখে দিয়েছি বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম হবে, এখানে আইএনজি যুক্ত ফর্ম হতে পারবে না, এখানে হতে পারবে না পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে হতে পারবে না। বেস ফর্ম মানে হচ্ছে রুট ফর্ম, রুট ফর্মটা এখানে বসবে। ওকে, তো এই ছিল হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? আমরা শিখলাম হচ্ছে ডিফিনেশন। ডিফিনেশন কি শিখলাম? ওকে, যে ইম্পেরেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস এ কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার অ্যান্ড সাজেশন ইজ কল্ড অ্যান ইম্পেরেটিভ সেন্টেন্স। আর শিখলাম হচ্ছে বাংলাতে যদি বলি তাহলে হচ্ছে এরকম হয় যে ইম্পেরেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা কোনো কিছুর আদেশ করার আদেশ, নির্দেশ, উপদেশ এবং প্রস্তাবনা বোঝায় তাকে আমরা কি বলবো? ইম্পেরেটিভ সেন্টেন্স বলবো। এক্সাম্পল যদি যাই তাহলে এরকম, স্ট্যান্ড আপ, সিট ডাউন, ডু দ্য ওয়ার্ক, এই যে এগুলো হচ্ছে উইথ ভার্ব দিয়ে শুরু হবে। ওকে, আবার যদি এটা যেমন অ্যাফার্মেটিভ, এই বাক্যগুলো ছিল অ্যাফার্মেটিভ, এবং নেগেটিভ ডোন্ট ডু দ্য ওয়ার্ক, এটা হতে পারে। আবার কি ডোন্ট ডু দিস, এই যে নেগেটিভ বাক্য এগুলা। ওকে, তারপর আবার কি প্রস্তাবনা যখন আমরা বোঝাবো তাহলে কি হবে? যে লেট মি ডু দ্য ওয়ার্ক। আবার বললাম যে লেট আস প্লে ফুটবল, এগুলো দ্বারা কি বোঝাচ্ছি? প্রস্তাবনা বোঝাচ্ছি। আর প্রস্তাবনা বোঝানোর সময় আমরা কি করব? অবশ্যই লেট ব্যবহার করব। লেট প্লাস সাবজেক্ট বসাবো, কিন্তু সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্মটা আমাদেরকে বসাতে হবে। ওকে, আর ভার্বের লেটের পরে যে প্রথম ভার্বটা আমরা বসাবো সেই ভার্বের অবশ্যই বেস ফর্ম হবে। ওকে, ক্লিয়ার? ওকে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।